Morning students, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর রোবোটিক্স এই তিনটে টার্ম একসাথে উচ্চারিত হলেও এই তিনটের মধ্যে কিন্তু ভালোই ডিফারেন্স রয়েছে। বিশেষ করে এআইএমএলকে আমরা একটা ব্র্যাকেটে রাখতে পারি, কারণ মেশিন লার্নিং এআই আমব্রেলার আন্ডারে পড়ে। মানে এআই একটা ভাস্ট ফিল্ড, তার মধ্যে মেশিন লার্নিং একটা তারই পার্ট বলতে পারো বা সাবফিল্ড বলতে পারো। কিন্তু রোবোটিক্স সম্পূর্ণ আলাদা জিনিস। রোবোটিক্স কাইন্ড অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট বলতে পারো, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট বলতে পারো। তার সাথে সাথে যদি সেই রোবট বা রোবোটিক্সের যে মেকানিজম সেটার মধ্যে যদি এমন অটোমেশন থাকে যার মাধ্যমে তাকে একবার যে কাজ বারবার করার জন্য তৈরি করা হয়েছে সেটার বিয়ন্ডে গিয়ে কাজ করতে পারে, তাহলে কিন্তু সেটাও তুমি কম্পিউটার সায়েন্সের আন্ডারে বলতে পারো। যে কারণে এআইএমএলকে রোবোটিক্সের সঙ্গে এখন জোড়া হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে, এবং যে ফিল্ডটায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কাজের দরকার আছে। একটু যদি তোমাদের বেসিক এবং খুব সহজভাবে বোঝাই, তাহলে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কিছু নয়, কৃত্রিম মেধা। তার মধ্যে প্রচুর ফিল্ডস রয়েছে, প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, বিভিন্ন ডিবিএমএস সিস্টেম রয়েছে, বিভিন্ন টুলস রয়েছে সেইগুলো দিয়ে তৈরি করা, এবং যেগুলোর ইউসেজ অনেক কিছুতে ইউজ হচ্ছে। সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, এরকম একটা বিশাল, এবং অবশ্যই এমএলএ বা রোবোটিক্সেও। এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এমএল একটা পার্ট বলতে পারো, যেটা মেশিন লার্নিং। মানে কি, যার মাধ্যমে কোন মেশিনকে তুমি কিছু একটা শেখাচ্ছ যাতে সে ইন্টেলিজেন্স পায়, ঠিক যেভাবে মানুষকে শেখাতে হয়। মানুষকে যেমন টিচার শেখান, এবং বা সে নিজে অনেক সময় এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখায়, বলতে পারো নেচার তাকে শেখায়, নেচার সেখানে টিচারের কাজ করে। তো ঠিক সেইভাবে এমএল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেই পার্টটা, যে পার্টের মাধ্যমে মেশিনকে শেখানোর জন্যে নানা রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, বা নানা রকম সিস্টেম বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়। সেটা হচ্ছে মেশিন লার্নিংয়ের আন্ডারে পড়ে। এবার এই মেশিন লার্নিংয়ের মাধ্যমেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যার, সেইটাকে কিন্তু ইনপুট করা হয় রোবটের মধ্যে। রোবট মানে যে কোনো মেকানিক্যাল থিংস যেটা মানুষের কাজকে সহজ করে দেয়, বা বলতে পারো মানুষের কাজ নিজেই করার ক্ষমতা রাখে, এবং ফিজিক্যালি। মানে বলতে পারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি মানুষের ব্রেন হয়, এমএল যদি শিক্ষক হয়, তাহলে রোবোটিক্সকে বলতে পারো হাত পা। তো ব্রেন কিন্তু অনেক ডেভেলপ করে গেছে, শিক্ষকও রেডি কাইন্ড অফ বলতে পারো, কিন্তু এখনও হাত আর পা কমপ্লিটলি ট্রেন্ড হয়নি। একজন মানুষের হাত পা দিয়ে কাজ করার যে ক্ষমতা রয়েছে, যত কমপ্লেক্স কাজকর্ম হাত এবং পা দিয়ে মানুষ করতে পারে, সেইটাকে এখনও পর্যন্ত মিমিক করার মতো 100% অ্যাকুরেসি তো বাদ দাও, অনেকটাই কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি। যেটা নিয়ে ভবিষ্যতে, যে কারণে প্রচুর রিসার্চ ওয়ার্ক হবে বা সুযোগ আছে। আর এই হাত এবং পা যখন মানুষের মতোই ট্রেন্ড হয়ে যাবে, তখন আরও একটা নতুন যুগ এসে যাবে কাইন্ড অফ বলতে পারো। এটাও ডিপেন্ড করছে এই কোয়ান্টাম কম্পিউটার কবে ফুল ফেজে আসবে। যাই হোক, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে বলা স্টার্ট করলে আমি আবার ওই ফেজেই চলে যাই, কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে হট টপিক ওটাই হওয়া উচিত। যাই হোক, তো এবার রোবোটিক্সের ব্যাপারে আসি। দেখো, যারা তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, বা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, এবং ভবিষ্যতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই স্ট্রিমটাকে বাঁচবে কি বাঁচবে না এই নিয়ে চিন্তা করছো, অনেকের থেকে নেগেটিভ কিছু ব্যাপার শুনছো, আমি বলবো একদম ভুল ধারণা। অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ফিউচার অনেক কাজে লাগবে, অনেক জব অপরচুনিটিস আছে এখানে। এবং ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করার সাথে সাথে তুমি যদি এই কম্পিউটার সায়েন্সের এই এআই এবং এমএলের পার্টটা অ্যাটলিস্ট এই দুটো বিষয়তেও বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওয়াকিবহাল হও, এবং কীভাবে অ্যালগোরিদম ক্রিয়েট করে বিভিন্ন এআই সফটওয়্যার জেনারেট করে সেটাকে এমএল টেকনোলজির মাধ্যমে মেশিনের মধ্যে ইনপুট করা হয় বা মেশিনকে শেখানো হয়, সেই টেকনিকটাও যদি শেখো, সেই নিয়েও যদি স্কিল সেট বিল্ড করতে পারো,
তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করার পর তুমি নর্মালি তো একটা ভালো স্যালারি চাকরি পেতেই পারো, কিন্তু এই টাইপের যদি স্কিল তোমার থাকে যে তোমার AIML এর নলেজও আছে, তার সাথে সাথে তুমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ডিগ্রি আছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং স্পেশালাইজেশনস আছে AI এবং ML নিয়ে, তোমার নিজের স্কিল সেট আছে। এই স্পেশালাইজেশন মানে তোমার কোনো সার্টিফিকেট দরকার নেই, তোমার মধ্যে কোয়ালিটি থাকলেই হলো, যেটা তুমি বিল্ড করেছো 4 বছর ধরে, তাহলে তোমার চাহিদা তুঙ্গে উঠে যাবে। টপ লেভেলের কোম্পানি তারা কিন্তু এই টাইপের স্পেশালিস্ট হায়ার করেন, এবং এই সেম জিনিস কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য। কারণ বুঝতেই পারছো, একটা রোবট সেটা কি বেসিক্যালি, সেটা মেকানিক্যাল পার্ট, সেটা একটা মেকানিক্যাল পার্ট, তার মধ্যে বিভিন্ন জয়েন্টস আছে যাতে সে বিভিন্ন মুভমেন্ট করতে পারে, বা বিভিন্ন মেকানিজম তার মধ্যে এমনিতেই আছে, সেটা হচ্ছে মেকানিক্যাল পার্ট তার। এবার সেটাকে যখন রিমোট কন্ট্রোল চালিত যদি রোবট হয়, তাহলে তার মধ্যে অবশ্যই সার্কিট বোর্ড থাকবে, বিভিন্ন ইলেকট্রিক্যাল পার্টস থাকবে, তার মানে সেটা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের একটা ফিল্ড হয়ে গেল, তার মানে তারও ইউসেজ এসে গেল। এইবার সেটা যদি রিমোট কন্ট্রোল মানে রিমোট দিয়ে কন্ট্রোল করা না হয়ে তুমি এমন চাও সেই রোবট যাতে নিজেই মানুষের মতো শেখে, মানুষের মতো ডিসিশান মেক করতে পারে, মানুষ যেমন কোনো একটা ভুল কাজ পারফর্ম করলে সেই ভুল থেকে শিক্ষা নেয়, যেটা করা উচিত নয়, এবং সঠিক কাজটা নিজেই শেখার চেষ্টা করে এবং শিখে যায় ভুল করতে করতে বা এক্সপিরিয়েন্স করতে করতে, আরও তার কাজের কোয়ালিটি বেটার হয়। তুমি যদি এটা চাও যে সেই রোবটের মধ্যেও সেই গুণটা আসে, তাহলে কিন্তু তার মধ্যে ওই এআইয়ের যে বিভিন্ন সফটওয়্যার, এআইয়ের যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন ক্রিয়েট করা লজিক বা অ্যালগো, তার যে অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার, সেইটাকে ML-এর মাধ্যমে ওই রোবটের মধ্যে পুট করতে হবে। তাহলেই হবে কি, সেই রোবটের মধ্যে এমন বলতে পারো কনসাসনেস বলবো না, ইন্টেলিজেন্স চলে আসবে অ্যাটলিস্ট, যার মাধ্যমে সে নিজেই নিজেকে শিক্ষা দেয়, মানে তাকে আর রিমোট দিয়ে চালিত করতে হবে না, এবং সে আস্তে আস্তে শিখবে আরও অনেক কিছু। আজকেরও নিশ্চয়ই জানো তোমরা যে এই রোবোটিক্সের মাধ্যমে বিভিন্ন ক্রিটিক্যাল অপারেশনসের কাজ করা হয়, মানে ডাক্তারবাবুরা যারা সার্জন বড় বড়, তারা এই রোবটসের সাহায্যে অনেক সূক্ষ্ম সার্জারি করেন, যেটা মানুষের হাত দিয়ে করাটা খুব একটা নিখুঁত নাও হতে পারে, এবং যে কারণে অনেক প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো সেইখানে কিন্তু এই রোবোটিক্সের মাধ্যমে এই সার্জারিগুলো করা হচ্ছে, এবং অনেক সাকসেস রেট বেশি এই রোবোটিক্স যেখানে ইউজ হয় যেসব ক্রিটিক্যাল সার্জারির ক্ষেত্রে। ঠিক সেভাবে বিভিন্ন রেস্কিউ অপারেশন, সেখানেও এই রোবট চালিত বিভিন্ন মেশিন, সেটা রিমোট কন্ট্রোলড হতে পারে, কিছু ক্ষেত্রে ওই AIML-এর ইউসেজ আছে যা। তো সেই রোবটকে সেই সমস্ত রেস্কিউ মিশন, যেখানে কোনো মানুষ, নিশ্চয়ই জানো এই কদিন আগেই যেমন বিভিন্ন সুড়ঙ্গ করতে গিয়ে শ্রমিকেরা মানে সেখানে আটকে পড়েছিলেন, তো সেখানেও মেশিন ইউজ করা হয়। তো এই সমস্ত সিচুয়েশানে, এই সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশানে, যেখানে মানুষকে বাঁচাতে গেলে যারা বাঁচাতে যাচ্ছে তাদেরও ভীষণভাবে প্রাণ সংশয় হতে পারে, তো সেখানে রোবটকে যদি ইউজ করা যায়, তাহলে অ্যাটলিস্ট সেই মানুষগুলোকে বাঁচানোটা অনেক সম্ভব হবে বেশি, কারণ সেই রোবটের ক্ষমতা অনেক বেশি থাকবে, তার গায়ের জোর বলতে পারো, মানে তার যে ক্যাপাসিটি, সেটা তো অবশ্যই মানুষের চেয়ে বেশি থাকবেই। তার সাথে সাথে যদি ক্ষতিও হয়, যদি সেই রোবটসের কোনো ক্ষতি হয়, তাহলেও সেটা একটা মেশিনের ক্ষতি, মানুষের প্রাণহানি বা মানুষের কোনো প্রবলেম এক্সট্রা অন্তত হবে না। তো বুঝতেই পারছো, ঠিক এইভাবে বিভিন্ন মিলিটারি অপারেশনসের ক্ষেত্রে, বিভিন্ন সুরক্ষা রিলেটেড কাজে, বা নিশ্চয়ই জানো বিভিন্ন স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রেও এই রোবোটিক্সের ভীষণ ইউসেজ হয়। মার্সেও AIML ড্রিভেন রোবট আছে, মার্সে পাঠানো হয়েছে, যেটা নাসা পাঠিয়েছে, এবং তার সাথে সাথে ওই অটোমেটেড কার, সেলফ ড্রিভেন কার বলা হয় যেটাকে, সেখানেও কিন্তু এই AIML-এর টেকনোলজি ইউজ করেই সেই কারকে, সেখানে কার হচ্ছে রোবট। কারণ রোবট মানে শুধু যে আমরা যেটা ভাবি যে ওই মানুষের মতো দেখতে, মেশিন দিয়ে তৈরি, ওই টার্মিনেটর 2-এর মতো বা ওইরকম, সেটাও অবশ্যই রোবট, কিন্তু যে কোনো যন্ত্রাংশ যেটাই মানুষের কাজ সহজে করে দিতে পারে সেটাকেই রোবট বলতে পারো। তো সেই হিসেবে ওই সেলফ ড্রিভেন কার, সেখানে ওই কারটা হচ্ছে রোবট। তো তার মধ্যেও কিন্তু ওই AI-এর সফটওয়্যার ইউজ করে, মানে তাকে এমনভাবে কনসাস করে তোলার চেষ্টা করা হচ্ছে, মানে কনসাস নয়, মানে ইন্টেলিজেন্ট করে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে সে নিজেই রাস্তা দিয়ে চলতে পারে,
কোনো অবস্টাকল ফেলে দাঁড়াতে পারে বা সেইগুলো কাটিয়ে বেরোতে পারে, ঠিক মানুষের মতো একজন মানুষ ড্রাইভার যেভাবে চোখ কান খোলা রেখে গাড়ি চালান ঠিক সেইভাবে। এবং অবশ্যই সেই ভুল থেকে যাতে শিক্ষা নিতে পারে, যে কোনো একটা ভুল হলো, কোথাও একটা ধাক্কা লেগে গেল, তো বা কোনো একটা জায়গায় টার্ন নিতে গিয়ে ভুল টার্ন নিল, তো সেই সমস্ত জায়গা থেকে যাতে শিক্ষা নিতে পারে তার জন্য যে প্রোগ্রামিং সেগুলোও কিন্তু সেই সফটওয়্যারের মধ্যে করা থাকে। তো বুঝতেই পারছো ভীষণ ইন্টারেস্টিং ফিল্ড এবং ভীষণ কালারফুল ফিল্ড। তো তোমরা যদি এই জাস্ট রোবোটিক্সকে টার্গেট করেই ভবিষ্যতে কেরিয়ার তৈরি করতে চাও, ক্লাস 12-এর স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলেও কিন্তু তোমাদের জন্য বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যাবভ অল বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য যে এআইএমএল বা এআইডিএস রিলেটেড যে স্পেশালাইজেশনসগুলো আছে, এইগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা ডিগ্রি নাও, মানে ডিগ্রি করো, বিটেক পড়ো। এবং সেটা করতে করতে ওই যেটা বললাম, যদি রোবোটিক্সই তোমার টার্গেট হয় যে রোবোটিক্সকে নিয়েই কেরিয়ার করব, তাহলে মানে রোবোটিক্স যেহেতু কাইন্ড অফ মিক্সচার অফ নলেজ, ওই রোবোটিক্সের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তোমাকে আরও অন্যান্য ফিল্ডগুলোর যে অংশগুলো দরকার, যেগুলো সম্বন্ধে নলেজ থাকা দরকার, সেই নলেজটাও কিন্তু তোমাকে নিতে হবে। যদি এই সমস্ত কোর্স রিলেটেড ব্যাপারে বা এগুলো ছাড়া যারা সায়েন্সের স্টুডেন্ট নয় তাদের জন্য কোন কোর্সগুলো বেটার হবে ক্লাস 12-এর পর, যে কোর্স করার পর ভবিষ্যতে চাকরির কোনো অভাব হবে না বা চাকরির সুযোগ প্রচুর থাকবে, এই সমস্ত বিষয় যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো। আমি অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স আছে তোমাদের শেয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।